বিসমিল্লাহির রহমানির রহিম। তিস্তা ইস্যু নিয়ে রাজনৈতিক দূরদৃষ্টির অভাব রয়েছে। আচ্ছা, তিস্তা নদীর পানি নিয়ে তো আমরা প্রায় দেখি যে আমাদের দেশের সাথে ভারতের একটা সমস্যা রয়ে গিয়েছে। এখন একটা সমস্যার সমাধানের তো কিছু ওয়ে আছে। প্রথমত সমস্যাটা কি সেটা বুঝতে হবে। দ্বিতীয়ত এই সমস্যাটা সমাধানের সঠিক উপায়গুলো কি কি সেটা আইডেন্টিফাই করতে হবে। এবং তৃতীয়ত যেটা, সেই আইডেন্টিফাই ওয়ে গুলা অনুযায়ী এগিয়ে কাজটাকে সমাধান করতে হবে। এটাই তো একটা সমস্যার সমাধান। তো এইখানে তিস্তা ইস্যু নিয়ে আমাদের যে সমস্যাটা আছে, এই সমস্যাটার আমরা সমস্যা সেটা বুঝতে পেরেছি। কেননা সমস্যাটা তো আমরা হরহামেশাই দেখি যে তিস্তা পার অঞ্চল কি হয়ে থাকে, সেগুলা চর পড়ে যায়। যে যে সময় আমাদের পানি লাগবে তখন পানি পাই না, আর যখন আবার পানির দরকার নেই তখন বন্যা হয়ে যায়, তাই না? তো এই সমস্যাটা হয়। কিন্তু এই সমস্যাটা সমাধানের জন্য যে ওয়ে গুলো আমাদের দরকার, যেই পথে আগানো দরকার, সেই পথটা কি সঠিক আছে? আমাদের দাবিগুলা কি সঠিক আছে? না কি ব্যাপার টা নিয়ে আমরা এই ব্যাপারটাকে সুরাহা করতে পারছি না, সমাধান করতে পারছি না। এই নিয়েই কিন্তু আজকের প্রতিবেদনটা লেখা, এবং স্যার এখানে খুব সুন্দর করে সেই সমাধানগুলো তুলে ধরেছে। মূল সমস্যাটা কোন দিকে, সেই সমস্যাটাও স্যার এখানে উদ্ঘাটন করেছে, যেটা আসলে রাজনৈতিক দূরদৃষ্টির অভাবের কারণে বা হয়তোবা সদিচ্ছার কারণে সেটা মানে কাজটা সম্পন্ন করা হয় না। ঠিক আছে? আচ্ছা, তো আমি প্রতিবেদনটা পড়ছি এবং একে একে সবগুলো প্রশ্নের উত্তরও চলে আসবে। দেখেন, দেশের অন্যতম একটা রাজনৈতিক দল বিএনপি, বৃহত্তম রাজনৈতিক দল, তারা রিসেন্টলি তিস্তা পারে একটা রাজনৈতিক সমাবেশ করেছে। সেই সমাবেশে আসলে কি করেছে? সমাবেশে তারেক রহমান সাহেব, উনিও লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। তারপরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও স্পষ্ট ভাষায় বলেছেন যে ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতি করতে হলে তিস্তার পানির ন্যায্য হিস্যা দিতে হবে। এখন যে সমাবেশটা আসলে তিস্তার পারে হয়েছে, এই যে রিসেন্টলি, এটা একটা রাজনৈতিক সমাবেশ স্যারের মতে। এটা একটা রাজনৈতিক সমাবেশ। তিস্তার যে পানি নিয়ে সমস্যাটা, এই সমস্যাটা আসলে সমাধানটা, এটা আরেকটু ব্রডলি চিন্তা করতে হবে, আরেকটু ডিপলি চিন্তা করতে হবে, আরেকটু তড়িৎ গতিতে এটা নিয়ে আগাতে হবে। বিষয়টা কি একটু বলি, যে তিস্তার পানি বন্টন ইস্যুকে নিয়ে এই সমাবেশ করা হয়। তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি এখনো অমীমাংসিত রয়ে গেছে। এই যে তিস্তার পানি নিয়ে, এইটা নিয়ে কিন্তু এর আগের যে সরকার তারা, বর্তমান যে সরকার আছে তারা, এবং আন্দোলনকারীরাও এই সরকার এই পানির ব্যাপারটাকে না একটা ভুলভাবে তুলে ধরতেছে, ভুলভাবে উপস্থাপন। এই যে প্রথম ভুলটা এখানে দেখেন, তারা বলতেছে যে পানি ন্যায্যতার ভিত্তিতে বন্টন করার কথা। এই যে এখানে সবচেয়ে বড় ভুল। পানি বন্টন করার কথা বলতেছে ন্যায্যতার ভিত্তিতে, কিন্তু পানি বন্টন নিয়ে আন্তর্জাতিক কোনো নিয়ম নাই। বন্টনে কি হয়? বন্টন হলে তো যার মুল্লুক তার, যার পাওয়ার বেশি থাকে সে বেশি নেয়, এরকম বিষয়টা। কিন্তু ন্যায্যতার ভিত্তিতে পানি বন্টন, এরকম আন্তর্জাতিক কোনো নিয়ম নাই। আন্তর্জাতিক যেটা আছে যে ন্যায্যতার ভিত্তিতে পানি ব্যবহার করার কথা বলা আছে, যে ন্যায্যতার ভিত্তিতে পানি ব্যবহার করবে। কাদের মধ্যে? যারা উজান অঞ্চল আর যারা ভাটি অঞ্চল। উজান আর ভাটি অঞ্চল বলতে কি, মানে যেখান থেকে পানির ফ্লো তো নিচের দিকে যায়, তো আমরা নিচের দিকে আছি, আমরা ভাটি অঞ্চলে। আর উপরের দিকে ভারত আছে, ভারত এখন উজান অঞ্চলে। ঠিক আছে? তো এই দুই অঞ্চলে যে বসবাসকারী মানুষ আছে তাদের মধ্যে পানিটা কিভাবে মানে ভাগ বাটোয়ারা কি হয় না হয়, সেই ব্যাপারটাকে কিন্তু আসলে ভাগ বাটোয়ারাও বলে না, বন্টনও বলে না। আন্তর্জাতিক নিয়মে সেটাকে বলে পানির ব্যবহার, ন্যায্যতার ভিত্তিতে পানির ব্যবহার। তো যদি আমাদের দাবি হয়, তাহলে আমাদের দাবি হবে ন্যায্যতার ভিত্তিতে পানি বন্টন না, ন্যায্যতার ভিত্তিতে পানি ব্যবহারের বিষয়টাকে নিয়ে। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম ভুল। আচ্ছা, এবার আসি দ্বিতীয় ক্ষেত্রে। দেখেন, এই আইনে একটা কথা পরিষ্কারভাবে বলা আছে কি, যে নদীর উজানের মানুষ পানি এমন ভাবে ব্যবহার করবে, মানে উজান বলতে ভারত যারা এখন আছে, আমরা মানে সাপেক্ষে বলতেছি, যে ভারতের যে এমন ভাবে পানি ব্যবহার করবে যাতে ভাটি অঞ্চলের মানুষ, যেমন বাংলাদেশ, কোনো অসুবিধা না হয়। এ হচ্ছে ব্যবহারের নিয়ম। যে ভাই কত পার্সেন্ট দিবেন না দিবেন সেটা অন্য বিষয়, এটা কোনো বন্টনের বিষয় না। এটা হচ্ছে ব্যবহারটা এরকম হবে যাতে ভাটি অঞ্চলে যারা আছে তারা ক্ষতিগ্রস্ত না হয়। দ্বিতীয়ত একটা বিষয়, যে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আবার উজান অঞ্চলে যারা আছে তারা ক্ষতিপূরণ দিবে। তো এই ব্যাপারটা যদি আসলেই মানে আন্তর্জাতিক নিয়ম, যেহেতু এটাকেই যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে দেখা যাবে যে এই একক অধিকার প্রাপ্তটা সেটা আর থাকবে না, সেটা চলে যাবে। ভাটি অঞ্চল মানুষ সেক্ষেত্রে পানি ব্যবহার নিয়ে আর কোনো সমস্যায় পড়বে না। কেন? সমস্যা হলে তো সেটার ক্ষতিপূরণ উজান অঞ্চলের মানুষের দিতে হবে।
তো এখন বিষয়টা হচ্ছে এই আইন যে এই যে নিয়মটা, এই নিয়মটা কোথায় আছে? এই নিয়মটা আছে 1997 সালে যে জাতিসংঘের একটা পানি প্রবাহ কনভেনশন হয়, তার 7.1 7.2 ধারাতে বলা আছে যে উজানের পানি মানে উজান দেশের পানি ব্যবহারের ফলে ভাটির দেশের মানুষ যদি ক্ষতি হয় তাহলে তার ক্ষতিপূরণ দিতে হবে। এখন এই ব্যাপারগুলো আপনি যদি আপনার দেশে অ্যাপ্লাই করতে চান, আপনার পার্শ্ববর্তী দেশে অ্যাপ্লাই করতে চান, তাহলে তো এই কনভেনশনে সাইন করতে হবে। কিন্তু বাংলাদেশ এবং ভারত কেউই কিন্তু এই কনভেনশনে সাইন করে নেই প্রথমত। আচ্ছা, এবার আসেন দেখেন আরেকটা বিষয় যে 1997 সালে জাতিসংঘের যে পানি প্রবাহ কনভেনশন, যেটার কথা মাত্র বললাম, যে অভিন্ন নদীর পানি এমন ভাবে ব্যবহার করা যাবে না যাতে ভাটির দেশ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু দেখেন এই যে ভারত কি করতেছে, তিস্তা তো অভিন্ন নদী, ভারত বাংলাদেশের দুইজনের নদী। হুম, তো এই যে গজলডোবা ব্যারেজ সহ অন্যান্য উপনদীতে একাধিক পরিমাণে বাঁধ, খাল, জলবিদ্যুৎ প্রকল্প ইত্যাদি দীর্ঘদিন ধরে একতরফাভাবে পানি মানে ব্যবহার করে আসছে। এর ফলে দেখা গেছে কি পানি কমে গেছে, পানির ফ্লোটা। এতে তো আমরা ভাটি অঞ্চলের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত, তাই না? অভিন্ন নদীতে কোনো প্রকল্প নির্মাণ করতে গেলে কিন্তু তার আগে ভাটির দেশকে আসলে সমঝোতা বা তাকে জানানো, এই বিষয়টা কিন্তু অনেক বেশি দরকার। কিন্তু ভারত আসলে এই বিষয়গুলো অতটা তোয়াক্কা করে না। যখন বাঁধে পানি বেড়ে যায়, পানি ছেড়ে দেয়, আমাদের এখানে হয়ে যায় বন্যা। যখন আমাদের পানি দরকার, পানি দেয় না, আমাদের এখানে হয়ে যায় খরা। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আসি আরেকটা বিষয় নিয়ে। দেখেন যে তিস্তার নদীর আসলে দুইটা অংশ আছে। তিস্তা নদীর দুইটা অংশ আছে। একটা হচ্ছে পাহাড়ি অংশ আর একটা সমতল অংশ। আমাদের সকল রাজনৈতিকবিদ বলি বা আমরা সকলে বলি, আমাদের সকলের মাথা ব্যথা কিন্তু সমতল অংশ নিয়ে। অথচ এই যে পাহাড়ি অংশটা, এখানেই কিন্তু স্থাপনা অনেক কিছু স্থাপনা রয়েছে। আপনাদের একটু দেখালে ভালো করে বুঝবেন। তো এটা হচ্ছে দার্জিলিং, আর এটা তো আমাদের বাংলাদেশের যে বর্ডার দেখেছেন, বাংলাদেশের বর্ডার। আচ্ছা, গজলডোবা ব্যারেজটা হচ্ছে এই দিকে, গজলডোবা ব্যারেজটা এই যে এই পাশে ব্লক করে রেখেছে। তো এখন এই যে ব্যারেজটা, গজলডোবা ব্যারেজ, এই ব্যারেজটা যে শুধুমাত্র এখানকার স্থাপনা, এই জন্য যে যে আমাদের দেশে নদী ঢুকেছে এই জন্য সমস্যা হচ্ছে, বিষয়টা তা না কিন্তু। এই যে যে উপরের দিকে পাহাড়ি অঞ্চলটা আছে না, যে দুইটা অঞ্চলের কথা বললো, এই অঞ্চলটা কিন্তু পাহাড়ি অঞ্চল। এই অঞ্চলটা পাহাড়ি অঞ্চল, এইখান থেকে সমতল অঞ্চল শুরু। তো এই পাহাড়ি অঞ্চলে অসংখ্য ওই যে বলো না বাঁধ, তারপর বিদ্যুৎ প্রকল্প, অনেক কিছু নির্মাণ করা হয়েছে, যে কারণে কিন্তু আলটিমেটলি দেখা যায় এই গজলডোবা ব্যারেজ পর্যন্তই পানি অনেক কম আসে। এটা একটা বিষয় কিন্তু, ঠিক আছে? তো এই যে এখানে স্যার এখানে বলছে যে দুইটা অংশ আছে, একটা পাহাড়ি একটা সমতল অংশ। দেখা যায় সিকিমের যে পাহাড়ি অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে তিস্তার সমতলে এসে যমুনা নদীতে পড়েছে। আর পশ্চিমবঙ্গের পাহাড়ের দার্জিলিং এবং কালিম্পং জেলার মধ্য দিয়ে তিস্তা নদী প্রবাহিত হয়ে সমতলে নেমেছে। তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে? এখন দেখেন এই সকল স্থাপনা যে নির্মাণ করা হয়েছে, সেই স্থাপনা এভাবেই কৃত্রিমভাবে পানি আটকে রেখেছে। তো এই কারণে গজলডোবা পর্যন্তই বললাম না পানি কম আসে। এই কারণে কিন্তু পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কিন্তু বলছেন যে তিস্তা তো তিস্তায় তো জলই নেই। বিষয়টা বুঝছেন যে তিস্তায় তো জলই নেই, এটা তো সমতল অংশের কথা বলছে। ওটার দিকে যে পাহাড়ি অঞ্চলে ওইখানে যে বিদ্যুৎ প্রকল্প নির্মাণ হচ্ছে, একের পর এক প্রকল্প, সেটাই যে আসলে পানিতে বাধা দিচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠে আসতেছে না। তাইলে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে এই পানি যে কৃত্রিমভাবে আটকানো রাখানো হয়েছে, শুধুমাত্র গজলডোবার জন্য না, অন্যান্য অংশগুলোও এতে কি একটা প্রভাব ফেলতেছে। আচ্ছা, তিস্তা নদীর উৎপত্তি তো আসলে পাহাড়ে। নর্মালি নদীগুলা বেশিরভাগই পাহাড় পর্বতে উৎপত্তি হয়, বাংলাদেশে এসে তিস্তা সমতল ভূমিতে প্রবাহিত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে তিস্তা নদী, এই তিস্তা নদীতে তো আমরা অনেক মানুষ উপকৃত হচ্ছে, অনেক মানুষ উপকৃত বলতে এটার উপর নির্ভর। এটা নির্ভর প্রায় ৩ কোটি মানুষ নির্ভর আমাদের এই অঞ্চলটায়। তো এই ব্যাপারটা কিন্তু আসলে একটা বিশাল বড় কনসার্নিং বিষয়, ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে তিস্তা নিয়ে একটা চক্রান্তও আছে। সেই চক্রান্তটা কি? তিস্তার প্রবাহর যে পথটা মানচিত্রে দেখানো হয়েছে সেইটা নিয়ে। তিস্তার প্রবাহ যে পথটা দেখানো হয়েছে সেই পথটা মাত্র সাড়ে ৩,৫০০ বর্গ কিলোমিটার এতটুকু দেখানো হয়েছে, ঠিক আছে? কিন্তু এটা তো আসলে তিস্তার অববাহিকা না। আপনাদের দুইটা জিনিস একটু ক্লিয়ার করি। এই যে অববাহিকা কথাটা, এটা মানে কি? পানির ওভারফ্লো যতটুকু পর্যন্ত হয়, পানি যতটুকু পর্যন্ত নদী তার চারপাশের অঞ্চল যে পর্যন্ত মানে পানিতে বিস্তৃত করে ঢেকে ফেলে, সেটা হচ্ছে অববাহিকা, ঠিক আছে? তো দেখা গেছে তিস্তার অববাহিকা প্রায় ২০,০০০ বর্গ কিলোমিটার। সেখানে দেখানো হইতেছে যে তিস্তার ৩,৫০০ বর্গ কিলোমিটার, যেটা শুধুমাত্র ওর পথটা, এটা অববাহিকা না পুরোটা, ঠিক আছে? অববাহিকা আরো বড়।
তো সেটা দেখানো হইতেছে না। তো এটা দিয়েও কিন্তু আসলে ওই যে ন্যায্যতার কথাটা বলে সেখানে কিন্তু এটারও একটা ফ্যাক্ট চলে আসে। আচ্ছা, এবার আসি যে এই তিস্তার উপর নির্ভর কিন্তু আমাদের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, রংপুর, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা অনেকগুলো অঞ্চলের মানুষ এই অববাহিকার পাশে বসবাস করে। তারা বিভিন্নভাবে এই অঞ্চলের এই পানির উপর নির্ভরশীল। ঠিক আছে? তাইলে জিনিসটা কিন্তু আমরা বুঝলাম। এখন আমরা এই পর্যন্ত যতটুকু বুঝে আসলাম, এইটুকু দিয়ে কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে তিস্তার যে সমস্যাটা, এই ধরনের দুইটা দেশের মধ্যে যে নদীগুলোর সমস্যা, এগুলা কিন্তু আন্তর্জাতিক ভাবে ডিল হয়, তাই না? এগুলো আন্তর্জাতিক সমঝোতার মাধ্যমে এগুলো আসে। এটা কিন্তু আসলে দ্বিপাক্ষিক কোনো বিষয় না, যেটাকে বলা হইতেছে যেটা দ্বিপাক্ষিক বিষয়, আসলে এটা একটা আন্তর্জাতিক রীতিনীতি, একটা নর্ম, একটা ল। এটা যে আপনারা এইভাবে ব্যবহার করবেন যাতে কোনো সংঘাত না হয়। এটাকে দ্বিপাক্ষিক বিষয় করার মতো তো বিষয় না এটা। বুঝছেন বিষয়টা? এটা স্যার এখানে বলছে এটা আসলে দ্বিপাক্ষিক বিষয় না, এটা হচ্ছে কি একটা আন্তর্জাতিক রীতি, যে এইভাবেই চলে আসছে সবগুলো নদী, এইভাবেই ভাগ বাটোয়ারা হয়, এইভাবেই তাদের মধ্যে পানি ব্যবহারের বিষয়টা হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে তিস্তার যে একটা প্রকল্প বাংলাদেশ করতেছে, স্যার এখানে তারও কিছু সমালোচনা করছে। যে প্রকল্পতে কি বলা হইতেছে যে আমাদের এই পাশে আহ, কিছু খনন করবে এবং খনন করে যাতে কিনা কি এখানে প্রবাহ বাড়ানো যায়। আসলে একটা নদীকে কন্ট্রোল করা খুব ভেরি টাফ। দেখা যাবে যে বন্যা শুরু হবে, সবকিছু আসলে ভাসিয়ে নিয়ে গেছে। এরকমই বিষয়টা, নদীর পানির গতি তো আসলে এভাবে করে আটকে রাখা যায় না। একটা প্রকল্প করলাম এই প্রকল্পটা দিয়ে, তো এই প্রকল্প নিয়ে আসলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে স্যারের মতে তারও এই ব্যাপারটা অনেক কিছু জানে না, বা এই ব্যাপারটা অনেক কিছু পরিষ্কার নয়। স্যার পানি সম্পদ বিষয়ক বিশেষজ্ঞ প্লাস সাবেক মহাপরিচালক ছিলেন, তো তিনি তো এই বিষয়ে অনেক অভিজ্ঞ। তো যাই হোক, স্যারের মতে যে তিস্তা প্রকল্প নিয়েও রাজনীতি হচ্ছে, কিন্তু আসল কাজ কিছুই হচ্ছে না। তো এটা আমাদের নিজেদের দেশেরও কি বিশাল গাফলতি আছে। স্যার এখানে কিছু তথ্য দিয়েছে, সেই তথ্যগুলো আপনি দেখেন। যে তথ্যগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের মোট নদীর সংখ্যা প্রায় ১,১৮২টি, যার মধ্যে অবস্থান যে ভারতের সাথে আমাদের যে বাংলাদেশের নদী, সেই নদী আছে প্রায় ১৭১টি। আমরা তো প্রায় ৫৩টা নদীর নাম শুনি, কিন্তু স্যারের মতো ১৭১টি নদী আছে। এবং এটা আমি আরেকটা প্রতিবেদন পড়েছিলাম নদী বিষয়ক, আমার ভিডিওতে আছে, সেখানেও দেখেছি যে তারা বলতেছে যে যে কটা নদী আসলে খাতা কলমে বই আমরা দেখি, আসলে বাস্তবে তার থেকে অনেক ঢের বেশি নদী আছে ভারতের সাথে আমাদের। হ্যাঁ, আর স্যার রেফারেন্স দিয়েছে, স্যার একটা বই লিখেছেন বাংলাদেশের নদ নদী, এই বইটার মধ্যে আসলে উল্লেখ করা আছে নদীগুলোর সংখ্যা কিরকম। তো যেটা আমি প্রথমে বলে আসলাম যে আমাদের সাথে ভারত এই যে এই ব্যাপারটা সমাধান হচ্ছে না, তার একটা বড় কারণ হচ্ছে ১৯৯৭ সালে যে কনভেনশনটা হয়, পানি প্রবাহ নিয়ে কনভেনশনটা, সেখানে আমরা স্বাক্ষর করিনি। তো এই যে ন্যায্যতার ভিতরে পানি ব্যবহারটা, এটা নিয়ে এখন একটা জটিলতার বিষয় সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি যে আমাদের রাজনৈতিক যে দূরদৃষ্টির অভাব, সেই অভাবটা আসলে কোন দিকে। দেখেন এখানে সবচেয়ে কি পয়েন্ট এই জায়গায়, যে স্যার একটা ব্যাপার উল্লেখ করেছে, গজলডোবা মার্চ করতে হবে আমাদের। আমরা যে তিস্তার পারে মার্চ করি, এই মার্চে কোনো কাজ হবে না, আমাদের করতে হবে গজলডোবা মার্চ। এই ঐতিহাসিক প্রেক্ষাপট স্যার টেনেছে কিভাবে, যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি কি করেছিলেন, তিনি তো পদ্মা নদীতে নিয়ে, তিনি তো ওই যে পদ্মা নদীর সামনে আমাদের বাংলাদেশ পর্যন্ত রাজশাহী মার্চ করে নাই, বা চাঁপাইনবাবগঞ্জ মার্চ করে নাই, তিনি মার্চ করছে কোথায়, তিনি মার্চ করছে ফারাক্কা মার্চ। যদিও তিনি ফারাক্কা মার্চ করে তো ভারতের ফারাক্কা পর্যন্ত ঢোকে নাই, তিনি কানসার্ট পর্যন্ত গিয়ে আটকে গেছে, সেটা বাংলাদেশ পর্যন্ত। ঠিক আছে? কিন্তু তার এই যে আন্দোলন ফারাক্কা মার্চ, এই যে নামটা ফারাক্কার উদ্দেশ্যে মার্চ, এই আন্দোলনটা কিন্তু আসলে বিশ্বব্যাপী প্রচুর আলোড়ন সৃষ্টি করছে। তাহলে সমস্যাটা কি? ফারাক্কা নিয়ে, এই জন্যই তো ফারাক্কা মার্চ। কথাটা কি ক্লিয়ার হয়েছে? সমস্যাটার মূল হচ্ছে ফারাক্কা, যে কারণে ফারাক্কা মার্চ। ফারাক্কা পর্যন্ত যায় না যায়, কিন্তু এই আন্দোলনের ডাকটা তো আসলে সারা বিশ্ব মহলে আলোড়ন সৃষ্টি করবে। মাওলানা ভাসানী ছিলেন আসলে অত্যন্ত জ্ঞানী দূরদর্শী নেতা। তিনি রাজনৈতিক, কূটনৈতিক, গণতন্ত্র, সমাজতন্ত্র সম্পর্কে ভালো অভিজ্ঞ লোক ছিলেন, এবং যেই কারণে তিনি এই ব্যাপারগুলো উপলব্ধি করে যে আন্তর্জাতিক মহলে যদি আমি আসলে সাড়া জাগাতে চাই, এটা ছাড়া আমার উপায় নেই, আমার ফারাক্কা মার্চ করতে হবে। তেমনি ভাবে আমরা যদি এখন এই তিস্তা পাড়ে রেখে তিস্তা নদীর পাড়ে আশেপাশে মার্চ করি, তো সেটা দিয়ে তো আর আসলে গজলডোবার সমস্যা সমাধান হবে না। আমাদের সমস্যা সমাধান করতে হবে গজলডোবা মার্চ। এবং সেই মার্চ করে আমরা যে গজলডোবা পর্যন্ত যাব, বিষয়টা তাও না। আমরা যাব, আমরা পার পর্যন্তই যাব, কিন্তু সেই মার্চের কথা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করবে যে গজলডোবা ব্যারেজ নিয়ে সমস্যা, যে কারণে গজলডোবা মার্চ। বিষয়টা স্যার এখানে এইভাবে ক্লিয়ার করেছে, খুব চমৎকার লেগেছে আমার কাছে বিষয়টা। আচ্ছা, এবার আসি যে গজলডোবা ব্যারেজের উদ্দেশ্যে
তিস্তা ব্যারেজ বা নদী পারের উদ্দেশ্য নয়, গজলডোবা ব্যারেজে আমাদের ওই গজলডোবা মার্চটাই করতে হবে, ঠিক আছে? তো এইটা নিয়ে স্যার বলেছেন যে আসলে রাজনৈতিকভাবে দূরদর্শিতার অভাব রয়েছে, যে কারণে আসলে এই ধরনের কর্মকাণ্ডগুলো। আর জাতিসংঘের জাতিসংঘে যে আমরা তিস্তার ব্যাপারে অভিযোগ করব, সে অভিযোগ করার এখতিয়ার তো এখন আমাদের নাই। আমাদের তো আগে কি করতে হবে, আমাদের আগে 1997 সালে যে কনভেনশনটা আছে সেই কনভেনশনে স্বাক্ষর দিতে হবে, এবং সেই স্বাক্ষর করার পরে যে আমরা আন্তর্জাতিক আদালতে আসলে তখন যেতে পারবো। এর আগে তো আর এটা দিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। বিষয়টা এখানে স্যার ক্লিয়ার করেছেন। তো যাই হোক, প্রতিবেদনটা তথ্যবহুল একটা প্রতিবেদন ছিল, এবং এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেই সমাধানের জন্য স্যার কিছু আসলে ডিক্লারেশন দিয়েছে। তো আপনারা আরো ভিডিও দেখেন, পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।